উনার সংহতি মিছিলের করার খুবই ইচ্ছা গিয়েছে। এই দিন আমাদেরকে দেখতে হতো না, মোদিজি ওইটা উদ্বোধন করার যোগ্য থাকতো না। গুজরাট দাঙ্গার পরে মোদিজির বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসা হয়েছিল, মানার জন্য সবাই তৎপরতা দেখিয়েছিল। আমাদের রাজ্যে যিনি কালকে সংহতি মিছিলের নামে বড় বড় ডায়লগ দিলেন, সর্বপ্রথম মোদিজির নামে বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনার কথা হয়েছিল এই নিয়ে বিরোধিতা করেছিলেন মোদিজি। মুখ্যমন্ত্রী গুজরাট তো দূরের কথা, এতক্ষণ হয়তো মনে হচ্ছে জেলে থাকতো, তার পরিবর্তে সে আজকে দেশের প্রধানমন্ত্রী এইখানে চলে আসলো। ইনার জন্য হয়েছে, ইনার বড় ভূমিকা আছে, ইনি বহুত বড় লেভেলের খেলোয়াড়, বুঝতে পারছেন? আর আপনাকে বোকা বানানোর জন্য সংহতি মিছিল দেখাচ্ছে, শুধু ভোটটার জন্য। আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকুন। রাজ্য সরকার কি করেছিল? সিএএ সময় কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল। আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল? মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল? দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই। নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু, মুসলিম সমাজের প্রাণ পুরুষ, মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হুগলি রাজ্যের বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল। পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল। সেই সময় নবান্নের 14 তলা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সংহতি মিছিলের কথা বলছেন, নবান্নের 14 তলায় যিনি বসেন, তিনি বলেছিলেন এটা দিল্লির ম্যাটার, দিল্লিতে গিয়ে জানাও, এখানে প্রতিবাদ করবে না। তাহলে তো বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তরপ্রদেশের ম্যাটার, উত্তরপ্রদেশে হচ্ছে, তুমি এখানে সংহতির মিছিল কি করছো? যাও তুমি উত্তরপ্রদেশে গিয়ে করো। শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য সংহতি মিছিলের কথা বলছে। যদি ভোটের প্রয়োজন না হতো, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতো। ভোটের দরকার, কারণ এ যখন যেটা দরকার সেটা করতে পিছপা হয় না। 1998 সালে দল তৈরি করেছিল, দলকে চালাতে পারত না, ফান্ডের প্রয়োজন আছে, গাইডের প্রয়োজন আছে, বিজেপি সহযোগিতা নিয়েছিল। 1998, 1999, 2000, 2001, 2002, 2004 বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি। আর এ নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছেন? ভাবতে অবাক লাগছে। কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য কেউ রামের নামে ভোট চাইছে, কেউ তথাকথিত রামের বিরোধিতা করে আবার ভোট চাইছে। লক্ষ্য কিন্তু এদের ভোট, এদের ধর্মকে শুধু রাম মন্দির বা রামকে শুধু সামনে রেখেছে, আর দ্বিতীয় কিছুই নয়। আমি বলি আপনাদেরকে, আজকের দিনে দাঁড়িয়ে বলতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সমাজ ভাবনার কথা, দেশকে নিয়ে ভাবনার কথা। উবাইদুল্লাহ সিন্ধি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একত্রিত হয়ে দেশকে ব্রিটিশ মুক্ত করার জন্য যে পরিকল্পনাগুলো নিয়েছিল, আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলেন, দেশ স্বাধীন হলো। নাগরিকদের অধিকারের জন্য সংবিধান 2 বছর 18 মাস 2 বছর 11 মাস 18 দিন ধরে সংবিধান লিপিবদ্ধ হলো। তারপরে পার্লামেন্টে সাবমিশন হলো। দেশের নাগরিক কিভাবে থাকবেন, খাওয়ার কি অধিকার থাকবে, পড়া শিক্ষার কি অধিকার থাকবে, স্বাস্থ্যের কি অধিকার থাকবে, এক কথায় একজন নাগরিকের কি অধিকার সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে, তাদের কন্ট্রিবিউশনের ফলে আমরা স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এই দেশের অধিকার ধর্মের নামে কোনো জায়গায়, বর্ণের নামে কোনো জায়গায়, ভাষাগত কারণে আজকে উপেক্ষিত হচ্ছে। আমি আজকের দিন দাঁড়িয়ে
আমাদেরকে আবার শপথ নিতে হবে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যাদের অধিকার আছে সেটাকে সুনিশ্চিত করতে হবে। দেখছি তো অবাক হচ্ছি, যত দেখছি ততই অবাক হচ্ছি। কেউ ভোটের নামে রাম মন্দিরের লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে, আবার কেউ ভোটের নামে তথাকথিত রাম মন্দিরের বিরোধিতা করে সংহতি মিছিল করছে। হঠাৎ সংহতি মিছিল করতে দেখা গেল কেন? কারণটাই হচ্ছে ভোট বড় জিনিস, ভোটটাই বড় জিনিস। আমরা ভুলে যাচ্ছি না সিএএ সময় আজকে যিনি সংহতি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, সিএএ সময় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা সিএএ এর প্রতিবাদ করেছিল, কতজনের নামে পশ্চিম বাংলাতে কেস দিয়েছিল, কতজনের বাড়িতে আক্রমণ করেছিল। আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম কেস করতে। যে রাতে আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, যে মানে আগামীকাল সুপ্রিম কোর্টে কেস করব, এই আজকে রাত্রে আমাদের বাড়িতে আক্রমণ চালিয়েছিল পুলিশকে দিয়ে। সে আজকে সংহতি মিছিল করছে, কারণ ভোট তার হাতছাড়া হয়ে গেছে, ভোটটাকে পকেটের মধ্যে নিয়ে আসতে হবে। আর বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে নতুন করে বলতে লাগে না। ওকে তো বাংলার মানুষ রিজেক্ট করেছে। 2021-এ অনেক স্বপ্ন দেখেছিল, 2024-এ বিজেপি এবং তৃণমূলকে বাংলার মানুষ বাংলা থেকে রিজেক্ট করবে, এটা আমার ভরসা। ভাই কার্যটা চলছে, বন্ধ করো তো। তো তুমি এখানে সে বক্তব্য দাও। এ শুধু ভোটের জন্য নাটক করছে। ভোট মিটিং এ যদি না ভোটের সময় আসতো দেখতে পেতেন না। আর ভোটটা যদি না প্রয়োজন হতো, রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে এই মমতা ব্যানার্জি, যেখানে মোহন ভাগবতজি, মোদিজি, যোগীজি বসেছিলেন, আমাদের মমতা দিদিও ওখানে বসে থাকতেন। শুধু ভোটের সময় ভোটটা প্রয়োজন আছে বলে উনি বসছেন না। আপনাদের বলবো সজাগ সতর্ক হন। আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে এরা এই মমতা ব্যানার্জি মহাশয় ব্যঙ্গ করেছিল। সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে ব্যঙ্গ করেছে তাদের যেমন জবাব দেব, ঠিক একইভাবে যারা নুপুর শর্মার বিরুদ্ধে যখন প্রোটেস্ট করছিল, দিল্লির ম্যাটার দিল্লিতে গিয়ে তুমি প্রতিবাদ জানাও বলেছিল, তাকেও কিন্তু সময়ে জবাব দিতে হবে। আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে, স্বাস্থ্যের আন্দোলন গড়ে তুলতে হবে, কর্মসংস্থানের আন্দোলন গড়ে তুলতে হবে, বাসস্থানের আন্দোলন গড়ে তুলতে হবে, খাদ্যের আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে ভাবতে অবাক লাগছে, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু সবার কাছে আমি বলছি, ভাবতে অবাক লাগছে ক্ষুধার সূচকে, অর্থাৎ ভারতবর্ষে এত ক্ষুধার্তের পরিমাণ আছে, অর্থাৎ এত মানুষ ভুকা থাকে, খালি পেটে থাকে। পার্শ্ববর্তী পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকেও আমরা পিছিয়ে আছি। বিশ্বের 125টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে, 125টা দেশের সমীক্ষা চালিয়ে 111 নম্বরে আমাদের দেশ এসে পৌঁছেছে। তাহলে ক্রমশ আমাদের মধ্য থেকে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা ক্ষুধার্তের দিকে এগিয়ে যাচ্ছি। 2021 সালে একটা অক্সফামের একটা রিপোর্ট বলছে ভারতবর্ষে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির 40% কন্ট্রোল করছে মাত্র 1% মানুষ। এই সম্পদের অসম বন্টনের কারণেই আজকে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে। আর মোদিজি কি অফার করছে? ওপেনলি বলছে এয়ারপোর্ট বিক্রি হবে, অমুক বিক্রি হবে, স্টেশন বেসরকারীকরণ হবে, যার ইচ্ছা সে নিতে পারো। ভালো কথা, উনি কিন্তু ওপেন বলে দিচ্ছে আপনার এলাকায় যে রাম যে রহিম আছে, আপনার এলাকায় যে সঞ্জয় আছে আর শাহাবুদ্দিন আছে, তারও জন্য অফার চলছে, আর আদানি আম্বানিদের জন্য অফার চলছে।
যার সামর্থ্য আছে সেই এয়ারপোর্টকে কিনতে পারবে, যার সামর্থ্য আছে সেই স্টেশনকে কিনতে পারবে, যার সামর্থ্য আছে সে ওই জিনিস সরকারি জিনিসটাকে কিনতে পারবে। ওপেন ছেড়ে দিচ্ছে। বলুন, আপনার পাড়ার শঙ্কর আর শাহাবুদ্দিনের আওকাত আছে তো এয়ারপোর্টটাকে কেনার? আপনার পাড়ার রাম আর রহিমের আওকাত আছে কি এয়ারপোর্টটাকে কেনার? কিন্তু মোদিজিরা খুব চালাকি করে কি বলছে, সবার জন্য অফার, অফার সবার জন্য দিচ্ছে, কিন্তু কেনার আওকাত তো আমাদের নাই। ওর বন্ধু উনার বন্ধুদেরকে পাইয়ে দিচ্ছে। এই সম্পত্তিগুলো ক্ষতি করতে এই ৭৫ বছর ধরে মানুষের মেহনতের ফলে তিল তিল করে গড়ে ওঠা দেশের জাতীয় সম্পদগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছে অপদার্থ মোদী সরকার। আর এটা থেকে মোটকে ঘোরানোর জন্য, ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য ধর্মীয় সুরসুরি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের লিগাল সেলের স্বনামধন্য স্বনামধন্য আইনজীবীরা এবং আমার সাথে একসাথে জেল খেটেছিল আমাদের কালিমুল্লাহ। আমাদের অঞ্চল কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে অনুরোধ করব যারা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে বরণ করে নিতে। আপনারা এখনো বরণের কাজটা করে নিন, আমি বক্তব্য চালাচ্ছি, এদিকে সময় স্বল্প। আজকে আমরা উপস্থিত হয়েছি দেশপ্রেম দিবস উদযাপন করছি। কার? আমরা সকলেই জানি, স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ, বীর যোদ্ধা, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উদযাপন উপলক্ষে আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি। সাথে কি করছি? এই দিনটাকে স্মরণে রাখার জন্য রক্ত অর্পণ শিবির আমরা করছি। যারা রক্ত দিতে এসেছেন বা রক্ত দিচ্ছেন বা দেবেন বলে মনস্থির করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। রক্তদানের মাধ্যমে ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠে, সম্প্রীতির বার্তা যায়। ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া কোনো পুরুষ এবং প্রতি 120 দিন ছাড়া কোনো মহিলা রক্তদান করলে, নিয়মিত রক্তদান করলে তাদের শরীরের মারাত্মক ব্যাধি থেকে তারা, ভয়ঙ্কর রোগ থেকে তারা মুক্তি থাকতে পারে। কেমন ধরনের ভয়ঙ্কর রোগ? ক্যান্সারের মতো, স্ট্রোকের মতো এই ধরনের ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু মুক্তি থাকতে পারে কোনো পুরুষ যদি এবং কোনো মহিলা যদি নিয়মিত 90 এবং 120 দিন ছাড়া ছাড়া রক্তদান করে। তাই যারা এখানে উপস্থিত হয়েছেন এখনো ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না, কি হবে না হবে, তাদের কাছে অনুরোধ করছি, আসুন, রক্তদান শিবির চলছে। আপনাদের মূল্যবান রক্ত দিয়ে ঐক্যের পরিবেশ তৈরি করুন, সম্প্রীতির বার্তা দিন, সাথে সাথে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। আপনি একজন সচেতন নাগরিক, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠুন। আপনি রক্ত দেওয়ার সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যেই আপনার শরীরে সেই রক্তটা আবার ফুলফিল হয়ে যায়। এই রক্তদানের ফলে আমরা কি দেখেছি? মুমূর্ষ রোগে যারা আক্রান্ত, যাদের রক্তের অভাবে অপারেশন অনেক বন্ধ হয়ে আছে, অপারেশন হয়, সাথে সাথে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, এক ফোঁটা রক্তের জন্য, এক ব্যাগ রক্তের জন্য, এক প্যাকেট রক্তের জন্য যারা হাহাকার করছে, তাদের সমস্যা সমাধানের জন্য কিছুটা হলো সুরাহা হয়। রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, কি রাজ্যে কি দেশে রক্তের হাহাকার দেখা দিচ্ছে, তা সমস্যা সমাধানের জন্য নতুন কোনো পলিসি, নতুন কোনো পরিকল্পনা না রাজ্য সরকারের আছে না কেন্দ্র সরকারের আছে। রক্ত এই পুকুরেও চাষ হয় না, মাঠে ঘাটে চাষ হয় না, কলকারখানায় তৈরি হয় না, হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার করতে হয়।
কিন্তু এই যে রক্তের ঘাটতি দেখা দিয়েছে, ব্লাড ব্যাংকগুলো এক প্রকার রক্ত শূন্য হয়ে যাচ্ছে, এর থেকে কিভাবে সমাধান করা যাবে তার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না।